সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চ্যানেল ট্যুরের নিয়মিত আয়োজন সাক্ষাৎকার অনুষ্ঠানটি আমরা শুরু করতে যাচ্ছি। আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা বিষয়টি করেছি, ছাত্র উপদেষ্টা কি পদে করতে যাচ্ছে, ছাত্ররা রাষ্ট্রের দল গঠন করলে কতটুকু সফল হবে, এই বিষয়ের উপরে আজকে আমি সাক্ষাৎকার নেব বিশিষ্ট সংবাদ কর্মী ও সংবাদ বিশ্লেষক জনাব সিরাজুল ইসলাম বাচ্চু ভাই। পাশাপাশি আছেন তাও বিশিষ্ট সংবাদকর্মী এবং সংবাদ বিশ্লেষক জনাব রফিক আহমেদ ভাই। আপনাদের দুজনকে আমাদের আজকের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে আজকে আপনাদের স্বাগত। তো প্রথমে রফিক আহমেদ ভাই বলবেন, ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে যাচ্ছে কিনা। আজকে সারাদিন আমরা শুনছি বিভিন্ন টিভি চ্যানেল সহ সমাজ যোগাযোগ মাধ্যম সহ সব নিউজ চ্যানেল গুলোতে আমরা সারাদিন শুনছি যে ছাত্র উপদেষ্টা নাকি পদত্যাগ করতে যাচ্ছে। এটা কতটুকু সত্য? ধন্যবাদ। আমিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখেছি যে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করছেন বা করেছেন। এ বিষয়ে বেশ কিছু লিঙ্ক এবং বিভিন্ন মাধ্যমে দেখেছি, তবে সেগুলো সামাজিক মাধ্যম। মেইন স্ট্রিম চ্যানেলে আমি এখন পর্যন্ত দেখিনি। তবে এই বিষয়টি কিন্তু, যেহেতু পুরো বিষয়টি নিয়ে আজকে সারাদিনই এক ধরনের নিউজ এবং বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বলতে পারেন, এগুলো কিন্তু ছড়িয়েছে। তো সেজন্য আহ, ইতিমধ্যেই আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি কিন্তু সাংবাদিকদের তিনি বলেছেন যে আমরা এখনো পর্যন্ত পদত্যাগ করিনি, এবং আমরা যদি পদত্যাগ করি তাহলে অবশ্যই সেটি আমরা জাতিকে জানাবো। এটি কিন্তু তিনি পরিষ্কার করেছেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের বাচ্চু ভাই কতটুকু আহ, জানেন এই ব্যাপারে? জি, ধন্যবাদ। আমি আহ, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, পাশাপাশি টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়াতে আমি দেখেছি। আজকে অনেকগুলো পত্রিকাতে এটা লিড নিউজ হয়েছে। তো আসলে এটা নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে আজকে সারাদিনে। বাট ওই যে রফিকান ভাই বললেন যে আমাদের সম্মানিত উপদেষ্টা নাহিদ আলম সাহেব পরিষ্কার করেছেন যে ওনারা এই ব্যাপারে কোনো ধরনের কথা বলেন নাই। তো এরপরও হ্যাঁ, এর মাঝেও রাজনৈতিক দল করার পদে থেকে রাজনৈতিক দল করার বিষয়ে অনেক ব্যাপারে আলোচনা হচ্ছে। যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন যে সরকারের থেকে রাজনৈতিক দল করাটা ঠিক হবে না। হ্যাঁ, এটা তো ওনারাও বলছেন। ছাত্র উপদেষ্টা যারা আছেন তারাও বলছেন যে আমরা যদি কখনো রাজনৈতিক দল করি তাহলে পদত্যাগ করে রাজনৈতিক দল করবো। আচ্ছা, ঠিক আছে। আমরা মোটামুটি নিশ্চিত হলাম যে আপাতত তারা পদত্যাগ করতেছে না, এটা জরুরি আমরা নিচ্ছি। এরপর একটা বিষয়, আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমরা শুনতে পাচ্ছি যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং ছাত্রদের পক্ষ থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল গঠন করার ব্যাপারে অনেকটা তারা ক্লিয়ারেন্স দিয়েছে যে আমরা 15 তারিখের মধ্যে রাজনৈতিক দল ডিক্লেয়ার করবো। আমরা ধরে নিলাম তারা রাজনৈতিক দল গঠন করবে, আসলে কি তারা গঠন করে সফল হতে পারবে? এটা বাচ্চা বলে। জি, হ্যাঁ, আমরা বিভিন্ন অথেন্টিক সোর্সে দেখেছি, টিভি বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে 15 তারিখে ওনারা নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন। যে দেখেন, এই ছাত্ররা কিন্তু আহ, প্রত্যেকটা আন্দোলনের চালিকা শক্তি। আপনি ভাষা আন্দোলন বলেন আর স্বাধীনতা আন্দোলন বলেন, স্বাধীন আন্দোলন যত আন্দোলনই বলেন, 90 বলেন, হ্যাঁ, আর ওই 24 আগস্টের আন্দোলন বলেন, সবগুলো আন্দোলনই কিন্তু ছাত্রদের নেতৃত্বে একটা জাতি এ, একটা বিজয় পেয়েছে। আমি বলবো ছাত্রদের নেতৃত্বে জনগণের অংশগ্রহণে ছাত্র জনতার একীভূত ভাবে কিন্তু এই আন্দোলন গুলা করার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বিভিন্ন সময়ে স্বৈরাচার আন্দোলন বলেন, বিভিন্ন যারা ক্ষমতা কক্ষিগত করে দেশকে এবং দেশের জনগণকে জিম্মি করে দেশে বিভিন্ন ধরনের দুর্নীতি লুটতরাজ, হ্যাঁ, এবং আহ, অর্থ পাচারের মতো দেশদ্রোহী কাজগুলা করে, হ্যাঁ, ওদেরকে বারে বারে পরাজিত করার পিছনে কিন্তু ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এই রিসেন্ট যে ঘটনাটা ঘটলো 24 আগস্টের, হ্যাঁ, চব্বিশে 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ছাত্ররা অনেক বড় ভূমিকা নিয়েছে, তাদের জীবন বাজি রেখেছে। তাদের জীবন বাজি রেখে অনেকে তো জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আপনারা জানেন।
আবু সাইদ, এরপরে মুগ্ধ, ওরা অনেকেই, বাংলাদেশের অনেক অনেক ছাত্ররা শহীদ হয়েছেন। হ্যাঁ, তাদের রক্ত, বুকে তাজা রক্তের বিনিময়ে আমরা এই আজকের এই বাংলাদেশ দেখতে পাচ্ছি। তো তারা, তাদের প্রতি মানুষের একটা আস্থা এবং বিশ্বাস আছে। তারা যদি তাদের নীতি নৈতিকতা ঠিক রেখে আহ, রাজনৈতিক দল গঠন করে এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা জীবন বাজি রেখে দেশকে আজকে স্বৈরাচার মুক্ত করেছে, এই লক্ষ্য উদ্দেশ্য যদি তারা অটুট থাকতে পারে, হ্যাঁ, এবং জাতিকে যদি ভালো কিছু দিতে পারে, তাহলে আমার বিশ্বাস যে তারা অবশ্যই সফল হবে, জনগণ তাদেরকে মেনে নিবে। আচ্ছা, রবিন ভাই আপনি বলেন যে তারা রাজনৈতিক দল গঠন করার পিছনে তাদের উদ্দেশ্য কি? তারা হঠাৎ করে একটা রাজনৈতিক দল গঠন করে ক্ষমতাতে যাওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশে এমন কোনো নজির নাই যে দল গঠন করার সাথে সাথে সে দল ক্ষমতায় গেছে। তাদের অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য আছে কিনা? না, দেখেন এখানে বিষয়টা খুবই পরিষ্কার যে বা ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করবে এবং সেটি কিন্তু তারা গণতান্ত্রিকভাবে তাদের যে কোনো নাগরিকেরই এই দল করবার অধিকার রয়েছে। আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে কিন্তু এর আগেও আহ, ছাত্ররা কিন্তু রাজনৈতিক দল গঠন করেছে এবং সেটি হয়তোবা আপনি ওই অর্থে বলতে পারেন যে তারা অনেক ব্যাপকভাবে সেটার প্রচার প্রসার বা সব সাফল্য সেটা নিয়ে আপনি অনেক প্রশ্ন থাকতে পারে। দেখুন, এখানে একটি বিষয় যে তাদের যে দল গঠন করা বা ওই সময় তারা যে দলগুলো গঠন করেছিল আর এই নাহিদ ইসলাম এবং এই আসিফ যারা বর্তমানে রয়েছে তাদের যে দল তৈরি করার যে ভিন্নতা সেটি ঐতিহাসিকভাবে অনেক অনেক কিন্তু ভিন্নতা রয়েছে। এই ছাত্ররা যারা এই 5 আগস্টের মানে পরবর্তী ছাত্র যারা আমাদেরকে নতুন স্বপ্ন দেখাচ্ছে এবং মানুষের কাছে তাদের ব্যাপক এক ধরনের প্রত্যাশা রয়েছে এবং আপনি জেনে থাকবেন যে গত 54 বছরে বাংলাদেশের যে একই ধারার রাজনীতি এবং পরিবারতন্ত্রের রাজনীতি এবং গতানুগতিক যে রাজনীতি মানুষ দেখে এসছে সেখানে কোনো পরিবর্তনের রাজনীতি দেখেনি। যে দল এসেছে তারা তাদের নিজেদের বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা কাজ করেছে। তারা দলীয় তাদের যে এজেন্ডা ছিল, দলের যে তারা নেতাকর্মী ছিল, তাদের বিভিন্ন ধরনের তাদের যে পুনর্বাসন সেটি কিন্তু সেই দল করেছে এবং বিশেষ করে দুইটি দলের কথা আমরা বলে থাকি, আওয়ামী লীগ এবং বিএনপি। আপনি দেখবেন যে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি কিন্তু খুব তফাৎ না এবং এই দুটি রাজনৈতিক শক্তি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল। তো সেই বাস্তবতায় ছাত্ররা যে একটি রাজনৈতিক দল করতে চাচ্ছে সেটি আমার বিবেচনায় যে এটি অনেক বেশি সম্ভাবনা রয়েছে এবং তারা এখনো পর্যন্ত তাদের যে ডেডিকেশন এবং তাদের যে ট্রান্সপারেন্সি এবং তারা যে বাংলাদেশকে নতুন কিছু দিতে চায় এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা পূরণে তাদের যে এখনো পর্যন্ত আমি যতটুকু তাদের ডেডিকেশন দেখছি এবং তাদের যে প্রতিভা বা তাদের যে সামর্থ্য দেখছি তাতে আমি খুবই আশাবাদী এবং আমি মনে করি যে ছাত্ররা যদি তারা নতুন দল তৈরি করে, ইতিমধ্যে আপনি দেখবেন যে এই ছাত্রদের নতুন দল তৈরি করার মানে তৈরি করার আগেই কিন্তু অনেক রাজনৈতিক দল থেকে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে। বিশেষ করে আমি বলছি বিএনপি, দেখেন বিএনপির সর্বোচ্চ এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু এই দল সম্পর্কে কিন্তু তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আসছে। সেটি আপনি বলতে পারেন যে কতটুকু ভ্যালিড বা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা অন্য প্রশ্ন, কিন্তু এইরকম একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা পাওয়ার পূর্বে এত ধরনের আলোচনা সমালোচনা এবং এত ধরনের যে ব্যাপক যে মানুষের ভিতরে যে আগ্রহ সৃষ্টি হয়েছে সেটি বাংলাদেশের আমি আমার বয়স যেহেতু বাংলাদেশের জন্মের সাথে অত বেশি নয়, তো সেক্ষেত্রে আমার আমার জানা মতে এত ব্যাপক আগ্রহ বলেন আর ব্যাপক এই সংবাদ বলেন আর ব্যাপক ধরনের যে এই যে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন এবং মেইন স্ট্রিম চ্যানেল গুলোতে বলেন, এটি কিন্তু ব্যাপকভাবে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আলোচনা হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে খুবই এই ছাত্রদের দল নিয়ে বেশি খুবই আশাবাদী। আমার একটা প্রশ্ন ছিল যে তারা সফল হতে পারবে কিনা, কারণ তারা তো আগে রাজনৈতিক দল করে নাই। না, আমি কিন্তু আপনাকে আগে বলেছি যে কোনো একটা রাজনৈতিক দলের কিন্তু আগে একটা অতীত থাকতে হয়, তাদের কোনো অতীত নেই। বিএনপির অতীত আছে, জামাতের অতীত আছে, আওয়ামী লীগের অতীত আছে, কিন্তু একমাত্র আপনি দারুণ দারুণ প্রশ্ন করেছেন যে তাদের অভিজ্ঞতার কথা। এখানে যদি আমি একটা কথা বলি যে কোনো কাজই আপনি দেখবেন যে অভিজ্ঞতার বিষয়টা সেখানে যখন আপনি করতে যাবেন করতে করতে সেখানে আপনি
অভিজ্ঞতা হবে। আপনি প্রথমে ভুল করবেন, সেই ভুল থেকে কিন্তু আপনি অভিজ্ঞতা নেবেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আপনি কাজ করতে গিয়ে ভুল করেছেন এবং ভুল করে সেটা নোট নিয়ে পরবর্তী সেটা সমাধান করতে পেরেছেন কিনা, সেটি হলো আচ্ছা সবচেয়ে বড় আচ্ছা, প্রশ্ন। ঠিক আছে। আমি এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা দল গঠন মানলাম। দল গঠন করার পরে তারা কি এককভাবে নির্বাচনী ফিল্ডে প্লে করবে, নাকি তারা কারোর সাথে জোট করবে? এটা নির্ভর করছে যে দেখেন, রাজনীতিতে আমরা বলি একটা খুব গতানুগতিক কথা যে শেষ কথা বলে কিছু নেই। হ্যাঁ, এটি এবং এই কথাটা কিন্তু অনেকভাবে বললে এটা কিন্তু একটা চরম সত্য কথা। এবং আমি আমি ব্যক্তিগত আমার যেটা অভিমত সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে 5 আগস্টের পরবর্তী যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখুন আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে 5 আগস্টের পরে বিএনপির যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং তাদের নেতাকর্মীদের ভিতরে যে ধরনের একটা চাঙ্গা মনোভাব ছিল, এবং শীর্ষস্থানীয় দলের যিনি সর্বোচ্চ নেতা, তাকে পর্যন্ত আমরা দেখেছি যে বিএনপি মনে হয় যে একটা ক্ষমতায় চলে গেছে, এইরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ বা আচরণ বা কথা এবং বিভিন্ন কর্মে তো কিন্তু আমরা দেখেছি। কিন্তু দেখেন, সেটি যতই সময় গড়াচ্ছে, অর্থাৎ ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি একটি নতুন মেরুকরণের দিকে হাঁটছে। এবং আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আগামী যে নির্বাচন এবং জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে অনেক ধরনের চমক থাকবে এবং সেই চমকের একটি নতুন অধ্যায় রচিত করতে যাচ্ছে এই ছাত্র জনতার যে দল, এবং ছাত্রদের যে অভ্যুত্থান, এবং ছাত্রদের যে ক্যারিশমা, এবং ছাত্রদের যে ত্যাগ, এবং ছাত্রদের যে যোগ্যতা, সেটি আমি মনে করি যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে জাতি দেখতে পাবে বলে আমি মনে আমি করি। এবার বাচ্চু ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, বাচ্চু ভাই, তারা কি এককভাবে নির্বাচন করতে পারবে, নাকি তারা যৌথভাবে কারোর সাথে জোটগতভাবে নির্বাচন করবে? এই ক্ষেত্রে আপনার কোনো কোনো কারোর সাথে কোনো কথা হয়েছে কিনা? আচ্ছা, এই ব্যাপারে আমি আপনাকে বলছি। আমাদের বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতি আমরা বিগত দিনে দেখে আসতেছি, রফিক কামাল ভাই যে কথাগুলো বললেন, হ্যাঁ, তো এর থেকে কিন্তু মানুষ পরিত্রাণ চায়, হ্যাঁ, পরিবর্তন চায়, হ্যাঁ, এই লক্ষ্যে কিন্তু এই গতানুগতিক রাজনৈতিক কথা বা পরিবারতন্ত্র যাই বলেন না কেন, এগুলা থেকে মানুষ পরিত্রাণের জন্য এবং ছাত্ররা পরিবর্তন করার অঙ্গীকার নিয়ে কিন্তু এই আন্দোলন সংগ্রাম করে জীবন বাজি রেখে একটা নতুন স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। তো তারা যদি পরিবর্তনের ধারাটা অব্যাহত রাখতে পারে এবং মানুষকে, সাধারণ ভোটারকে বোঝাতে সক্ষম হয় যে হ্যাঁ, আমরা, আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন, তাহলে আমরা একটা নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব, যেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, হানাহানি মুক্ত, হুম, আহ স্বৈরাচার মুক্ত। তো তো এটা নির্ভর করবে নির্বাচনের পূর্বে তারা রাজনৈতিক দল করবে, তাদের জনমত জরিপ করবে। তারা যদি মনে করেন যে হ্যাঁ, যে যেহেতু একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতেছে, তারা তো অবশ্যই একটা জরিপ করবেন যে তাদের তারা জোটগতভাবে নির্বাচন অংশগ্রহণ করবে কিনা, এভাবে বলতে হ্যাঁ, পারেন। এটা আমি বিভিন্ন সময় বলে, বিভিন্ন মাধ্যম থেকে, সময় বলে। হ্যাঁ, মানে শুনতে পারতেছি এবং আহ, বিভিন্ন আলোচনাতে অনুধাবন করতে পারতেছি যে তারা সময়ে হয়তো জোটগত ভাবে নির্বাচনে যাবে। জোট তো হবে দুইটা, স্পষ্ট ক্লিয়ার। গত ফলে জোট হবে দুইটা, একটা বিএনপির নেতৃত্বে জোট, আর একটা জামাতের নেতৃত্বে জোট। তারা রাইট। কোন জোটে থাকার সম্ভাবনা আছে? এটা আপনাদের অ্যানালাইসিসটা বলেন। যেহেতু পরিবর্তনের অঙ্গীকার নিয়েই তারা রাজনৈতিক দল করতেছে, আর বিএনপি তো বিগত দিন অনেকবার ক্ষমতায় ছিল। জামাত যদিও পুরাতন সংগঠন, জামাত তো ক্ষমতায় আসে নাই। জামাতের দায়িত্ব পাওয়ার পর তারা কি করে এটা কিন্তু মানুষের মানে কোনো ধরনের অভিজ্ঞতা হয় নাই। হয়তো হতে পারে যে জামাতও যেহেতু আহ কি বলে ক্ষমতায় আসে নাই, তারাও নতুন, তাদের মধ্যে জোট হইতে পারে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ দলটি দীর্ঘ 16 বছর বাংলাদেশের রাজনীতিতে অধিষ্ঠিত ছিল। এখন এই 16 বছরে কি করছে না করছে সেটা আমি আপনারা সবার কাছে একটু ক্লিয়ার, আয়নার মতো ক্লিয়ার। তারা চাঁদাবাজি করছে, সবকিছু ক্লিয়ার আর কি, বাংলাদেশের মানুষের কাছে সব ক্লিয়ার। কিন্তু বিএনপি আগে সরকার ছিল, এবং গত 5 আগস্টের পর থেকে বিএনপি
এখনো রাজনৈতিক সরকার গঠন করে নাই। করার আগে তাদের নামে যে পরিমাণ চাঁদাবাজির অভিযোগ, বিভিন্ন ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ আমরা পাচ্ছি, সে ধরনের অভিযোগ কি গত 6 মাস ধরে তত্ত্বাবধায়ক সরকারের নামে যারা ছাত্ররা যে ক্ষমতা চালাচ্ছে, ছাত্রদের নামে কি কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে কিনা, এটা বলবেন। না, এটা আপনি খুব একটা অত্যন্ত সময়োপযোগী একটা প্রশ্ন করছেন। যে হ্যাঁ, আমরা দেখেছি যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তাদের ইতিহাস তো বাংলাদেশের মানুষ জানে। বর্তমান সরকারের যে 6 মাস অতিবাহিত হলো, সেখানে আপনি দেখবেন যে তাদের অনেক ধরনের সমালোচনা আমরা করতে পারি। তাদের আহ, তাদের আইন শৃঙ্খলা, তাদের দ্রব্যমূল্য, তাদের বিভিন্ন যে এই যে মানুষের যে রাজপথে নামার যে বিষয়টা, অনেক বিষয় আমরা বলতে পারবো। কিন্তু তাদের যে রাষ্ট্র পরিচালনা করার যে আহ, এক ধরনের অভিজ্ঞতা, সেটার বিষয়ে আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে। কিন্তু তাদের আমরা দেখতে পারবো যে তাদের যে আন্তরিকতা এবং তাদের সামর্থ্য, এবং আপনি দেখবেন যে এই সরকারটি আমরা যে সময় ফর্ম করলো, সেই সময় কিন্তু একটি আমি জানতে চাচ্ছি তাদের নামে কোনো দুর্নীতি বা ওইটাই আমি চাঁদাবাজির আসছি অভিযোগ আছে আমি আমি আসছি ওখানে, যে সেটা কিন্তু একটি ঐতিহাসিক সময়ে কিন্তু তারা কিন্তু দায়িত্ব নিল। এবং তার পরবর্তীতে আপনি সময়ের দেখবেন মধ্যে একটু যে এই বলতে পারবেন। এই সরকারের যে এখনো পর্যন্ত আমরা যতগুলো তথ্য এবং আমাদের কাছে যত ধরনের রেফারেন্স এবং বিভিন্ন যে মাধ্যম আমরা জানতে পেরেছি, যে তারা কিন্তু ছাত্র জনতার যে সরকার এবং এই যে ডক্টর ইউনিসের যে ইন্টারিম গভর্নমেন্ট গভর্নমেন্ট এইটা কিন্তু কোনো প্রকার তারা অনেকটাই কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে তারা দুর্নীতি এবং অনেক ধরনের যে আমরা বলবো যে ট্রান্সপারেন্সি, সেটার ঊর্ধ্বে আছে। এবং আমি মনে করি যে তারা এগুলোর ঊর্ধ্বে থাকবে, এবং তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত মোটা দাগে আচ্ছা, ওইভাবে ঠিক আমরা কোনো আছে। অভিযোগ পাইনি। আমি এই প্রশ্নে আমি একটু জি, বলতে চাই। জি বলুন। দেখেন, 5ই আগস্ট পরবর্তী আপনার বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার এই দেশ পরিচালনা করেছে। হ্যাঁ, আপনি একটা জিনিস মানে একটা লক্ষণীয় বিষয়, এটা হলো এই 5ই আগস্টের আগে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড ছিল। হ্যাঁ, আমি ছোটখাটো উদাহরণ দিচ্ছি। আপনি আগে আমরা রাস্তায় দেখতাম ব্যানার, ফেস্টুন, পোস্টার, হ্যাঁ, সব আওয়ামী লীগের নেতা কর্মীরা যে ছবি লাগানো, হুম, ছেয়ে আছে সব জায়গায়। 5ই আগস্টের পরে কিন্তু পোস্টার ব্যানার ঠিকই আছে, শুধু পোস্টারের মানুষের, আমার যে হ্যাঁ, আওয়ামী লীগের মানুষের পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে। এবং আর এবং প্রতীকের হ্যাঁ, পরিবর্তন। এবং এই যেটা আমরা বিভিন্ন জায়গায়, যেহেতু আমাদের চলাফেরা আছে, বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন ঘাট বলেন, বিভিন্ন ফুটপাতের যে আগে সরকারের মানে আহ, আমলে যারা বিভিন্ন চাঁদাবাতা নিয়ে ফুটপাতে হকার বসাতো, এই সেম কাজটাই কিন্তু আবার বিএনপি করতেছে। কারণ বিএনপি অনেকেই করতেছে। যেমন বিভিন্ন অফিস যারা আগে আওয়ামী লীগের দখলে ছিল, এখন আমি এটাকে একটা এগুলা কিন্তু আপনি বিএনপি কিছু দখলে আছে। জানতে চাচ্ছি আপনার কাছে। আমরা দেখছি যে তারেক রহমান লন্ডন বসে বারবার তাদের নেতা কর্মীদেরকে চাঁদাবাজি না জানানোর জন্য বা বিভিন্ন ধরনের এই জাতীয় দুর্নীতিতে না জানানোর জন্য বারবার সতর্ক করার পরেও কিন্তু তারা দৌড়াচ্ছে। এই ব্যাপারে কি বলবেন? দেখেন, আমরা তো দেশে বসবাস করি। এখানে যেহেতু বিএনপির শীর্ষ শীর্ষস্থানীয় নেতা তারেক রহমান সাহেব, হুম, ওনার তো বাংলাদেশে অনেক অনেক বিভিন্ন সোর্স আছে। হ্যাঁ, আমি যে ইনফরমেশন গুলো আপনাকে দিলাম, হ্যাঁ, এই যে বিএনপির 5ই আগস্ট পরবর্তী বিএনপির এক শ্রেণীর লোক বেপরোয়া হয়ে গেছে। হ্যাঁ, বেপরোয়া এমন ভাবে বেপরোয়া হয়েছে যে বিগত সরকারে যারা করছে এর চেয়ে বেশি করতেছে। হ্যাঁ, মানুষ কিন্তু মানে আতঙ্কে আছে, এই বিএনপি কে নিয়ে, যে তারা আগের থেকে বেশি করতেছে, এখন ক্ষমতায় আসলে কি হবে। এরা তো 16 বছর উপর ছিল। হ্যাঁ, ও করছিল। মানুষের ভিতরে কিন্তু একটা আতঙ্ক কাজ করতেছে, তাদেরকে ক্ষমতায় বসালে তো তারা বিগত সরকার থেকে বেশি করতে পারে। এই 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 মেসেজটা যেন আমাদের কাছে আসতেছে, তদ্রুপ তারেক রহমান সাহেবকে এই নিউজগুলো যাচ্ছে। উনি কিন্তু বারবার শুধু লন্ডনে বসেও কিন্তু উনি নেতা কর্মীদেরকে করো মিনতি জুড়ে বলতেছেন, হ্যাঁ, জনগণের পাশে থাকার জন্য, হ্যাঁ, আদর্শগত ভাবে ঠিক থাকার জন্য, এই যে অপকর্মগুলো যেন না করার জন্য। তো এটা তো ক্লিয়ার একদম, জি, হ্যাঁ। জি, ঠিক আছে। বাচ্চু ভাই, আমরা একটু ব্যতিক্রম একটা নিউজ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার কিন্তু আমরা
সসম্মানে দেশ থেকে বিতাড়িত হয়েছেন, ওনারা কি আবার দেশে ফেরত আসার সম্ভাবনা আছে? এসে তারা কি রাজনৈতিক দল কার্যক্রম পরিচালনার মাধ্যমে তারা কি ইলেকশনে, আগামী ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা, এই ব্যাপারে একটু বলেন। আপনি বলেন। হ্যাঁ, দেখেন এই কিছুদিন আগে আহ, যে আওয়ামী লীগের এটা হইলো, কারণ এটা তো তাজা একটা জিনিস। হ্যাঁ, আর 16 বছর ক্ষমতায় ছিল, তাদের ভুল ত্রুটি হয়েছে, অপশাসন করেছে। হ্যাঁ, ভালো কিছুও করেছে, এটাও ঠিক। হ্যাঁ, খারাপও অনেক কিছু করেছে। তো আহ, যেহেতু তাদের বিদায়টা মানে সুন্দর হয় নাই, একটা বৈষম্যমূলক আচরণ তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছিল, এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের বিদায়টা হয়েছে। তো আমি মনে করি যে আওয়ামী লীগ আবার নতুন করে পুনর্বাসন হওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, এবং যদিও কখনো হয়, তাও হয়তো অনেক দিন অপেক্ষা করতে হবে। এই ব্যাপারে রোহিত ভাই বক্তব্য কি, যে আমাদের কি দেশে এসে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে? না, এ ব্যাপারে প্রথম আমার